শিকদার ভিলা এক নামে এখানকার মানুষজন চেনে। নিরিবিলি আবাসিক এলাকায় 2 তলা বাংলো মাথা চিরে দাঁড়িয়ে রয়েছে। বিশাল এই বাড়িটি আকরাম শিকদার তার পৈতৃক সম্পত্তি এবং নিজের পরিশ্রমের পয়সায় গড়েছেন। এক সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন দূরদর্শন অফিসার ছিলেন। নিজের সাহসিকতার জন্য পুরস্কার হিসেবে পেয়েছেন কত শত মেডেল। চিরকাল আর দেশের পথে চলেছেন তিনি। বড় ছেলে রৌনককে ছোটবেলা থেকেই ট্রেনিং দিয়েছেন। তিনি চাইতেন তার ছেলেও তার মতো দেশপ্রেমিক হোক, দেশের জন্য জান প্রাণ দিয়ে লড়ুক। ট্রিনা এই সমস্ত কথা মাহির কাছ থেকে বহুবার শুনেছে। মাহি যখনই তার বাবার সম্পর্কে বলতো, বরাবর ট্রিনার গায়ে কাঁটা দিত। তবে মাহি কথাগুলো বেশ গর্ব করেই বলতো। তার বাবা তৈয়ব-উদ্দিন ও একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। ছোটবেলায় কখনো কখনো এ নিয়ে আশেপাশে মানুষজনের তিক্ত কথাও শুনতে হয়েছে। বাংলাদেশের পুলিশ নিয়ে বরাবর মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। হাতে 5 আঙুল যেমন সমান না, তেমনি সকল পুলিশও খারাপ না, এমনটা ট্রিনার বিশ্বাস। সে নিজের বাবাকে নিজের আইডল মানে। বাবা তাকে ছোট থেকেই নৈতিক শিক্ষা দিয়েছেন। বসার ঘরের সোফায় বসে বিভিন্ন কথা ভেবে চলেছে সে। 2 তলা ডুপ্লেক্স এ বাড়িটিতে অনেকবার এলেও কখনো সেভাবে ঘুরে দেখার সুযোগ হয়নি। এসে মাহির সাথে তার রুমে ঢুকে যেত, এরপর আবার সেখান থেকে বেরিয়ে বাসায় চলে যেত। আর সে সেই শিকদার বাড়ির বউ। সবটা কেমন ভোরের সেই মিষ্টি স্বপ্নের মতো। ট্রিনা, তুই বস, আমি ওপর থেকে আসছি। দাদুন ঘুমাচ্ছে দেখে এলাম। কাল সকাল সকাল দাদুনের সাথে দেখা করিস, নইলে রাগ করবে সে। মায়ের কথায় ট্রিনার ধ্যান ভাঙে। তাকে বসিয়ে রেখে মাহি গিয়েছিল নিজের দাদির কক্ষে। তার মায়ের আদেশ যেন ট্রিনা রৌনকের দাদির সাথে দেখা করে তারপর ঘরে যায়। তুই কোথায় যাচ্ছিস? আহা, বললাম তো আসছি। ট্রিনাকে একা করে দিয়ে মাহি সিঁড়ি বেয়ে দ্রুত উঠে করিডোরে হারিয়ে যায়। এদিকে মেয়েটা একা একা বসে বিরক্ত হচ্ছে। রিশানকে মাহি নিজের রুমে নিয়ে গেছে। রৌনক তাকে বাসার ভেতর দিয়ে কল রিসিভ করতে বাইরে গিয়েছে। মাহিও উপরে চলে গেল। 2 পা তুলে বাস করে সোফায় আরাম করে বসে সে গালে এক হাত রেখে ট্রিনা একটু পরপর দোতলায় তাকাচ্ছে। ফোন হাতে রৌনক সদর দরজা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। তার নজর যায় সোফায় বসা নববধূ বসা মেয়েটার দিকে। ট্রিনা তাকে খেয়াল করেনি। ফিলিং ননলি প্রশ্নটা কানে আসতেই ঘাড় ঘুরিয়ে তাকায় ট্রিনা। রৌনকের কি হলো কে জানে, লোকটা এগিয়ে এসে একদম ট্রিনার মুখোমুখি দাঁড়ালো। লম্বু এই লোকটার চোখে চোখ মেলাতে ট্রিনা মুখ উঁচু করে তাকালো। রৌনক মৃদু গলায় বলল, এভাবে যার তার দিকে তাকাবা না। ট্রিনার বোকার মতো প্রশ্ন করে, কেন? মানুষ খুন হয়ে তোমায় পুলিশে দিয়ে দেবে, সাবধান। রৌনকের কথা শুনে ট্রিনা ঠোঁট চেপে হেসে ফেলল। হাসতে হাসতে জিজ্ঞেস করে, এ আবার হয় নাকি? হয় হয়, বুঝলে না এখন? সাবধান করে দিলাম, বাদ বাকি তোমার ইচ্ছে। রৌনকের কথা আগাগোড়া মস্তিষ্কে ঢোকেনি তখনও তার। এরই মাঝে মাহি ওপর থেকে বলে, আমার হয়ে গেছে ভাইয়া, ট্রিনাকে নিয়ে ওপরে আসো। রৌনক বলে, রিশান কোথায়? ওর সাথে দেখা করে তারপর রুমে যাব। ও তো ছোট ভাইয়ার রুমে। রৌনক ট্রিনার দিকে তাকিয়ে বলে, তুমি মাহির সাথে রুমে যাও, আমি আসছি। ট্রিনা মাথা ঝাঁকায়। নিচতলার রাহির রুম। রৌনক সেদিকে হাঁটা দেয়। ট্রিনা সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলে মাহি দ্রুত নামে। তুই উপরে যা, ওই যে শেষের রুমটা ভাইয়া। আর কিছু না বলে সেও রাহির রুমে দিকে ছুটে। টিনার মন খারাপ হয়। একটু পর পর সবাই তাকে একা করে দিয়ে যায়, যার মতো ছুটছে। তার যে কেমন লাগছে কেউ বুঝতেই চাইছে না। ভীষণ অভিমান হলো তার। রিশান তার শাশুর রুমের বিছানায় ঘুমিয়ে গেছে। রৌনক ছেলের চুলের ভাঁজে আঙুল চালিয়ে কপালে আদরের পরশ দেয়। কমফোর্টার গলা অবধি টেনে দেয়। রাহি, খেয়াল রাখিস ওর।
সারা রাত বসে গেমস খেলিস না? কি বলেছি শুনেছিস? জবাব না পেয়ে রৌনক তাকিয়ে দেখে দুই ভাই বোন তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মাহি, তুই এখানে? ট্রিনার সাথে না, তোকে ওপরে পাঠালাম। ট্রিনা ওপরেই আছে, তুমি জলদি যাও। আর শোনো, আমি একটা সারপ্রাইজ রেখেছি, কষ্ট করে ওটা লণ্ডভণ্ড করে দিও না। মাহির কথার মানে বুঝতে না পেরে রৌনক প্রশ্ন ছুড়ে মানে, তুমি শীঘ্রই উপরে যাও, টিনা একা একা গেলে সব লণ্ডভণ্ড হবে। মাহির কথার সাথে তাল মিলিয়ে রাহি বলে, বিগ ব্রো যাও জলদি, আমাকে আগে সংক্ষেপে বল, নইলে জানবো কি করি। রৌনকের কথায় দুজনে একে অপরের দিকে তাকায়। রায়ের রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে উপরে এলে দেখতে পায় টিনা এখনও তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে। মেয়েটা তাকে খেয়াল করেনি, রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে, বোধহয় কিছু ভাবছে। সে দরজার হালতে হাত দিতে গেলে সঙ্গে সঙ্গে রৌনক বলে ওঠে, ওয়েট। হালকা ভয় পেয়ে হাত সরিয়ে ফেলে মেয়েটা। রৌনক বড় বড় কদম ফেলে এগিয়ে যায়, বলে, এক্ষুনি দিচ্ছিলে সারপ্রাইজ নষ্ট করে। 1 মিনিট দাঁড়াও বলেই লোকটা দরজা খুলে 1 সেকেন্ডে ভেতরে ঢুকে গেল। টিনা আগা মাথা কিছুই বুঝতে পারছে না। সারাদিন ভয়, চিন্তা আর খিদের জ্বালাই তার হালাত খারাপ। এদিকে রুমেও ঢুকতে পারছে না। আশেপাশে তাকালে কেমন ভুতুড়ে লাগে সব। একটা মানুষও নেই, সবাই যার যার রুমে। মিনিট 5 পর রুমের দরজার লক খোলার শব্দ হয়। রৌনক দরজা খুলে এক পাশে দাঁড়িয়ে বলে, আসো এখন। ট্রিনা তাকিয়ে দেখে রুমের মেঝেতে গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। বিছিয়ে রাখা গোলাপের পাপড়িতে সে পা ফেলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। পুরো রুম জুড়ে জ্বলছে অসংখ্য মোমবাতি। রুমের মাঝামাঝি পেতে রাখা খাটটাতে সাদে রঙের চাদর বিছানো, তাতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। অপলক দৃষ্টিতে সে তাকিয়ে থাকে। এমন কিছু তো সে কল্পনাও করেনি। যেভাবে বিয়েটা হয়েছে তাতে সে ভেবেছিল কেউ তাকে মানবে না, জোর ঝামেলা হবে, এমনটা হলেও না, বরং একের পর এক চমক সে পেয়ে যাচ্ছে। ডু ইউ লাইক ইট? রৌনকের প্রশ্নে তার ধ্যান ভাঙে। ঘাড় ঘুরিয়ে সে তাকায়। লোকটা তার দিকে কেমন কোমল দৃষ্টিতে তাকিয়ে আছে। এসব কখন করলেন? সাথে সাথে রৌনক বলে, আরে আমি করিনি, মাহি করেছে। ও সার্ভেন্টদের বলে গিয়েছিল রুমটা সাজিয়ে রাখতে। তবে তোমার সাথে বিয়ে হবে শুনে সার্ভেন্টদের কল দিয়ে স্পেশাল অর্ডারও দিয়ে রেখেছে। শত হলেও তোমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। দৃষ্টি সরিয়ে টিনা আবারও রুমের চারিদিকে তাকায়। বেডসাইডের ফুলদানিতে একগুচ্ছ লিলি ফুল দেখা যাচ্ছে, তার প্রিয় ফুল এটা। মাহি এটা জানে। টিনার মনটা আবারও খুশিতে নেচে উঠল। ইচ্ছে করছে মাহিকে জড়িয়ে চুমুতে ভরিয়ে দিতে। তার নজর যাটি টেবিলের দিকে, সেখানেও সুন্দর একটা সুস্থ ফুলদানিতে ধবধবে সাদা রঙের লিলি রাখা। এগিয়ে গিয়ে আঙ্গুল দিয়ে ফুলগুলো ছুঁয়ে দেয়। কি হয়েছে? আর মনে ত্রিনা জবাব দেয়, আমার প্রিয় ফুল লিলি, তোমার পছন্দ, তোমার মতোই স্নিগ্ধ, কোমল, মায়াবী। রৌনকের মুখে এমন কথা শুনে ত্রিনা তার দিকে তাকায়। মোমের আলোতে লোকটাকে কেমন রহস্যময় লাগছে। সে চোখ সরিয়ে নেয়। রিশানের কথা মনে হতেই ত্রিনা জিজ্ঞেস করে, রিশান কোথায়? রাহির রুমে ঘুমোচ্ছে, বেশ টায়ার্ড তো। তাছাড়া ও আর ফুপি আর চাচুর সাথে থাকতেই বেশি ভালোবাসে, আমার সাথে তেমন ঘুমাতে চায় না। কথাগুলো বলতে বলতে সে কাবার থেকে টি শার্ট ট্রাউজার বের করে নেয়। কেন, আপনার সাথেও ঘুমায় না? ঘুমায় না এমন না, আসলে খুব কম ঘুমায়। সারা বছর তো আমাকে কাছে পায় না, তাই অভ্যাস হয়ে গেছে। তাছাড়া আমার সাথে শুতে এলে জলদি ঘুমাতে হয়, যা তার পছন্দ না। সে তার পুপির সাথে দুষ্টুমি করে, চাচুর সাথে ভিডিও গেমস খেলে, এইসব করে ক্লান্ত হয়ে তারপর ঘুমায়। আমি একটু বেশি ডিসিপ্লিন মেইনটেন করি, যা তার অপছন্দ। কথাগুলো শুনে টিনা বেশ অবাক হয়। অথচ সে ভেবেছিল রিশান আর তার বাবার বন্ধন অনেক গাঢ়। যতবার রিশানের সাথে দেখা হতো ততবার সে বাবার কথাই জপত। তুমি বসো, আমি গোসল করে আসি, এরপর তুমি ফ্রেশ হয়ে নিও।
কথাটা বলে উত্তরের অপেক্ষা না করে লোকটা বাথরুমে ঢুকে যায়। টিনা চারিদিকে চোখ বুলিয়ে বিছানায় বসে। কি তুলতুলে বিছানা। সে আরাম করে পা তুলে বসে, আবার পা নামিয়ে রাখে, এরপর ধপ করে শুয়ে পড়ে। পাশ থেকে বালিশ তুলে জড়িয়ে ধরে চোখ বুজে ফেল। কতদিনের ইচ্ছে ছিল এই রুমটা দেখার, আর সে এই রুমের মালিকের স্ত্রী। ভাবতেই সারা অঙ্গে শিহরণ বয়ে যাচ্ছে। এত কিছু ঘটার পর বিয়েটা হয়েছে, এতে সে নিজেকে ভাগ্যবতী ভাববে নাকি না তা বুঝতে পারছে না। দু চোখ বুজে আগত ফুলের সুন্দর সুবাস নেয়। কিছুক্ষণ বাদে বাথরুমের দরজা খোলার শব্দে তাড়াতাড়ি উঠে বসে, হাত থেকে বালিশ শুয়ে দেয় পেছনে। মাথা মুছতে মুছতে রনক বের হয়। টিনা নিজের শাড়ি ঠিক করে বসে। কিছু জিজ্ঞেস করার পূর্বে রনক বলে, এত ডিসিপ্লিনের মাঝে বড় হয়েছি যে এখন চাইলেও দৈনন্দিন কাজ সময় নিয়ে করতে পারি না। যতই স্লো করার চেষ্টা করি অতি দ্রুত হয়ে যায়। কথাগুলো বলে আপন মনে সে হাসি দেয়। টিনা চোখ তুলে সেই হাসি দেখে মোমের আলোতে সেই হাসিতে ঘায়েল হলো সে। ইস, লোকটার মতো তার হাসিও সুন্দর। শুনো, গিয়ে ফ্রেশ হয়ে আসো। গোসল করতে চাইলে করতে পারবে, গিজার অন আছে। যাচ্ছি। লাগেজ থেকে পোশাক বের করে টিনা চলে যায় বাথরুমে। বেশ কিছু সময় পর গোসল সেরে থ্রি পিস পরে বের হয়ে দেখে সিঙ্গেল সোফায় বসে ফোন স্ক্রল করছে লোকটা। ট্রিনাকে দেখে সে ফোনটা টি টেবিলের ওপর রেখে দেয়। তখন সে খেয়াল করে টি টেবিলের ওপর দুটো প্লেট আর সালাদ রাখা, তার পাশে একটা বাটি দেখে রাখা হয়েছে। আমি ভেবেছিলাম তুমি এখন শাড়ি পরে বের হবা। রনকের কথার পেটের সাথে সাথে ট্রিনা বলে, তাহলে বদলে নেব। আসলে আমি শাড়ি পরতে পারি না। আরে না না, এসে বসো। ট্রিনা এসে তার পাশে সিঙ্গেল সোফায় বসে। রনক বাটি থেকে ঢাকনা সরায়। বিরিয়ানির গ্রানে টিনার খিদেটা চড়া দেয় আবার। সে যত্ন করে দুটো প্লেটে খাবার বেড়ে নেয়। ট্রিনার সামনে দিয়ে বলে, খেয়ে নাও, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। অবাক হয়ে ট্রিনা প্রশ্ন করে, আপনি কি করে জানলেন? এটাও মাহির কাজ। ও জানে তুমি খাওনি, তাই ব্যস্ততা করে রাখিছে। ও মনে মনে টিনা আহত হলো। সব কিছুই মাহি করেছে, তার মানে লোকটা তার জন্য কিছুই করেনি। আচ্ছা, সে কি এসব জোরপূর্বক মেনে নেওয়ার চেষ্টা করছে? এত স্বাভাবিক আচরণ তো সে প্রত্যাশা করেনি। কেন জানি এতক্ষণে খুশিটা নিয়ে গেল। কি হলে খাও? ভাবনা পাশে সরিয়ে খাওয়াতে মন দেয় সে। কোথায় পড়াশোনা করছো? প্রশ্নটা শুনে খানিকটা চমকায় ট্রিনা। এরপর জবাব দেয়, সলিমুল্লাহ মেডিকেলে। তুমি ডাক্তারি পড়েছো? ওয়াও। প্রশ্নটা করে রনক তার দিকে তাকায়। ট্রিনা থতমত খায়। লোকটা এতদিন জানতো না সে মেডিকেলে পড়ছে। হ্যাঁ, গ্রেট। কোন ইয়ার? সেকেন্ড। ট্রিনা, তুমি তো ভীষণ মেধাবী। আমার ধারণা শুধু মেধাবীরা ডাক্তার হয়, তুমি তাদের মধ্যে একজন। কথাগুলো শুনে ট্রিনা খাওয়া বন্ধ করে তাকিয়ে থাকে। রনক এর মাঝে তাকিয়ে ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি হলো? এনি প্রবলেম? লজ্জা পেয়ে ট্রিনা বলে, না। সে আবার খেতে শুরু করে। খাওয়া শেষ হলে রনক একটা সুইচ চাপে। সার্ভেন্ট এসে সব বাসন নিয়ে যায়। এসির পাওয়ার অ্যাডজাস্ট করে রনক বিছানার দিকে তাকায়। মেয়েটা কেমন এক পাশে জড়ো হয়ে বসে আছে। তোমার কি খুব ঘুম পেয়েছে? প্রশ্নের জবাবে টিনা মিথ্যে বলে, না তো। তাহলে উঠে আসো, আমি বিছানা থেকে ফুলগুলো সরিয়ে দিই। এইসবের মধ্যে শুতে তোমার অসুবিধা হবে। কথা মতো টিনা বিছানা থেকে উঠে দাঁড়ায়। রনক এগিয়ে এসে বিছানা সরিয়ে ছিটিয়ে থাকা ফুলগুলো একত্রিত করতে শুরু করে। টিনার মনে হয় লোকটা এসব কেন করছে, তার কথা ভেবে নাকি নিজের কথা ভেবে। ভাবনার মাঝে রনক বলে, ফুলের মাঝে আমার শুতে অসুবিধা নেই, কিন্তু তোমার সমস্যা হতে পারে, তাই সরিয়ে দিচ্ছি। আমার তো ইটে মাথা দিয়ে ঘুমানোর অভ্যাস। বর্ডারে থাকাকালীন খোলা আকাশের নিচে খড়কুটোতে শুয়েছি, যাতে বিপদ সিগন্যাল পেলেই ছুটে যেতে পারি। কথাগুলো শুনে মেয়েটা বেশ চমকায়। ততক্ষণে ফুলগুলো তুলে পাশের ফুলদানিতে চুপ করে
রাখতে শুরু করে সে। বিনে সব ফেললে মাহি মন খারাপ করবে, তাই এখানে রাখলাম। মাহি জিজ্ঞেস করলে ওকে বলে দিও কেমন। ট্রিনা বিস্ময় নিয়ে জবাব দেয়, আশা। ফুল সরানো শেষ হতেই রৌনক বলে, বসো। ট্রিনা বিছানায় বসে লোকটা টিস্যু দিয়ে হাত মুছে এসে বিছানার অপর দিকটাতে বসে। ভাবান্তর হয়ে বিছানাতে হাত দিয়ে সমান করে নেয়। ট্রিনা প্রশ্ন করে, কি ভাবছে? এত তুলতুলে বিছানায় ঘুম হবে কিনা ভাবছি। শক্ত বিছানা ছাড়া আমি ঘুমাতে পারি না। মাহি আজকে বিছানার ম্যাট্রেস বদলে দিয়েছে। তাহলে এখন কি করবেন? এখানে ঘুমাবেন না? কি আর করব, এই বিছানায় ঘুমানোর চেষ্টা করব। তুমি শুয়ে পড়ো। ট্রিনা রুম থাকা মোমবাতিগুলোর দিকে তাকায়। কিছু মোমবাতি নিভে গেছে, তবে কিছু এখনো জ্বলেছে। মোমগুলোর কি হবে? থাকুক, ওরা দগ্ধ হোক যতক্ষণ পারে। কেউ নিজ থেকে আলো ছড়াতে চাইলে তাকে থামানো অনুচিত। ট্রিনা আর কিছু বলে না। মাথার কাছ থেকে একটা বালিশ এনে কোলের কাছে রেখে শোয়। বালিশ না জড়িয়ে ধরলে তার ঘুম আসে না। রৌনক দুটো বালিশ একত্রে রেখে তাতে মাথা ঠেকায়। ট্রিনা শুয়েছে খাটের ডান দিকে, রৌনকের দিকে ফিরে। আর লোকটা বাম পাশে একদম সোজা হয়ে শোয়া, সিলিংয়ের দিকে তাকিয়ে নিঃশব্দে শ্বাস নিচ্ছে। মোমের আলোতে রুমটা কেমন মায়াবী লাগছে। আলো আধারিতে রৌনকের মুখের রেখাগুলো আরো কঠিন মনে হয়, অথচ সেই কঠিনতার আড়ালে লুকিয়ে আছে অদ্ভুত এক ব্যক্তিত্ব। ট্রিনা চোখ বন্ধ করে ঘুম আসছে না, তবু ভয়টা আগের মতো তীব্র নয়। সবটা একটু একটু সহজ লাগছে। প্রথমবারের মতো মনে হয় এই মানুষটা হয়তো তাকে আঘাত করবে না। ঘুমিয়ে গেছো? রৌনকের প্রশ্নে খানিকটা চমকায় সে। ধীরে ধীরে চোখ মেলে লোকটা তার দিকে ঘুরে শুয়েছে। কি দেখছে লোকটা? তাকে ট্রেনার মনের প্রশ্ন মনেই রইল। হঠাৎ রৌনক স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করে, আমি যদি তোমাকে তৃণলতা ডাকি আপত্তি আছে? ট্রিনা কিছুক্ষণ চুপ করে থাকে। বুকের ভেতরটা ধুক ধুক করে ওঠে। এই প্রশ্নটা সে আশা করেনি। তাকে নতুন নামে ডাকার অনুমতির এমন গুরুত্ব থাকতে পারে, এমনভাবে কেউ প্রশ্ন না করলেও সে কোনোদিনও বুঝতো না। ধীরে ধীরে মাথা নাড়িয়ে সে বলে, না, আপত্তি নেই। রৌনক আর কিছু বলে না, শুধু শব্দটা বের হয় গলা থেকে। মোমের আলোয় তার চোখ দুটো এক মুহূর্তের জন্য নরম হয়ে আসে। এটা ট্রিনা দেখে ফেলেও না দেখার ভান করে। ঘুমাও, স্বাভাবিক স্বরে বলে সে। কাল তোমার জন্য লম্বা দিন। রৌনক আবার সোজা হয়ে শুয়ে পড়ে। দুজনের মাঝে বালিশের দূরত্বটা আগের মতোই থাকে, কিন্তু অদ্ভুতভাবে দূরত্বটা আর দূরত্ব মনে হয় না। ট্রিনা চোখ বন্ধ করে। এবার সত্যি ঘুম এসে যায়। সুন্দর এক রাত পেরিয়ে সকাল হয়। সূর্য উঠেছে বহু পূর্বে। বারান্দার কাছে লাগানো পর্দা ভেদ করে সেই আলো রুমের ভেতর অবধি পৌঁছাতে পারেনি। কমফোর্টারের নিচে আরাম করে ঘুমোচ্ছে ট্রিনা। ঘুমের মাঝে নড়ে ছেড়ে পাশ ফিরে শোয়। কয়েক মুহূর্ত পর কমফোর্টারটা কপাল অবধি টেনে নেয়। এরপর কি হলো কে জানে। আচমকা ধীরে ধীরে কমফোর্টার নামিয়ে চোখ মেলে তাকায় সে। ঘুম ঘুম চোখে পাশে তাকালে দেখে রৌনক পাশে নেই। কয়েকটা বাজে দেখার জন্য পাশ থেকে ফোন তুলে নেয়। ঘড়িতে সময় সকাল 8টা। ব্রো কুঁচকে চিন্তা করে, এত সকাল সকাল লোকটা উঠে কোথায় গেল। কমফোর্টার সরিয়ে সে বিছানা থেকে নামে। চুলগুলো হাত খোপা করে বারান্দায় ঠাই খুলে দাঁড়ায়। রৌনকের বারান্দার অর্ধেক অংশ খোলা, গ্রিল নেই, সেফ কাঁচ লাগানো। খোলা অর্ধেক দিয়ে হাওয়ায় ঝাপটা এসে ছোট্ট ছোট চুলগুলোর সাথে খেলছে। সতেজ হওয়ার ট্রিনার মন প্রাণ জুড়িয়ে যায়। চারিদিকে চোখ বুলালে তার নজর যায় বাগানের বাম দিকটাতে। সেখানে খোলা ঘাসের ওপর কেউ পশু আপ করছে। তার উচ্চতা আর স্বাস্থ্য দেখে ট্রেনার বুঝতে বাকি নেই লোকটা রৌনক। হাঁটু অবধি শর্টস, গায়ে হাতা কাটা গেঞ্জি। তার পাশে একজন মেন সার্ভেন্ট একটা বড় সাইজের বোতল আর তোয়ালে হাতে দাঁড়িয়ে। পশু আপ শেষ হতেই রৌনক উঠে দাঁড়ায়। তোয়ালে আর বোতলটা নিয়ে সার্ভেন্টকে
কিছু বলে, তার ট্রিনার কান অবধি এসে পৌঁছায়নি। সার্ভেন্ট যেতে রনক তোয়ালে দিয়ে কপাল মুখ মুছে গলায় ঝোলায়, এরপর বোতলে মুখে করে প্রাণ করার জন্য উদ্যত হতে নজর যায় দোতলার বারান্দার দিকে। ট্রিনা অর্ধ কাছে হাত ঠেকিয়ে তাকিয়ে ছিল, বাম হাত উঁচিয়ে বলে, গুড মর্নিং। এক্সারসাইজ করবা? চলে আসো। রনকের কথা শুনে লজ্জায় ট্রিনা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, সোজা রুমে ঢুকে যায় সে। রনক বুঝলো না মেয়েটার এভাবে প্রস্থানের কারণ। রুমে এসে ট্রিনা লজ্জায় কিছুক্ষণ বালিশ জড়িয়ে ধরে। পরক্ষণেই মনে হয় সে কেমন কিশোরীদের মতো আচরণ করছে। তাছাড়া রনক তার বর হয়, নিজের বরকে সে দেখতেই পারে, এতে লজ্জা পাওয়ার কি আছে? বিছানা থেকে নেমে চিন্তা করে ফ্রেশ হয়ে পোশাক বদলে নিবে। চিন্তা মাফিক তোয়ালে আর থ্রি-পিস নিয়ে বাথরুমে ঢুকে মুখ ধুয়ে থ্রি-পিস বদলে বের হয়ে দেখে রনক সিঙ্গেল সোফায় পায়ের ওপর পা তুলে বসা, ফোনে কারোর সাথে কথা বলছে। শব্দ পেয়ে সে তাকায়। টিনা যথাসম্ভব নিঃশব্দে আয়নার সামনে এসে চুল আঁচড়ে নেয়। নিচে যাচ্ছ? প্রশ্নটা শুনে টিনা না তাকিয়ে উত্তর দেয়, হ্যাঁ। শাড়ি পরে যাও, দাদু না হয় রাগ করবে। কিন্তু বাকিটা বলার পর্বেই রনক বলে, গেস্ট রুমে যাও, সেখানে মাহি আছে তোমাকে সাহায্য করার জন্য। আমি গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিচে আসবো। টিনা কি বলবে বুঝতে পারছে না। লোকটা না চাইতেই তার দিকে এত খেয়াল রাখছে, সবটাই কি দায়িত্ব নাকি সে নিজ থেকে এসব করছে? অগণিত প্রশ্ন আছে কিন্তু উত্তর নেই। লাগেজ খুলে ট্রিনা শাড়ি বাছাই করতে বসে। রনক এগিয়ে এসে বসে, লাল রঙের শাড়ি আছে, থাকলে সেটা পরো, লালে তোমায় খুব মানায়। কথাটা বলি লোকটা বাথরুমে ঢুকে যায়। টিনা বিস্ময়কর দৃষ্টি এখনো তাকিয়ে আছে। এই লোকটা এমন কেন? সব কিছু গুলিয়ে দিচ্ছে। এত স্বাভাবিক আচরণ হজম করতে তার বেশ কষ্ট হচ্ছে। মাহি শাড়ি পরিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দাদুর নাকি সাজগোজ বেশ পছন্দ করেন। তার সামনে পরিপাটি হয়ে না গেলে রাগ করবেন। কনে বদলের কথাটা তাকে এখনো বলা হয়নি। তিন্নিকে তিনি সরাসরি দেখে পছন্দ করিয়েছিলেন। টিনার ভেতরে ভেতরে ভয় হয়, দাদুন তাকে পছন্দ করবেন তো। সিঁড়ি বেয়ে নিচে নামছে সে, তাকে ধরে রেখেছে মাহি। একটু পরপর মাথায় ঘোমটাটা ঠিক করে সে। সোফায় আতিয়া শিকদার বসা, তার পাশে সোফায় আকরাম শিকদার খবরের কাগজ পড়ছেন। মিসেস জান্নাত এসে শাশুড়ির বাম দিকে বসেন। সার্ভেন্ট চায়ের ট্রে রেখে যায়, তিনি এক কাপ তুলে শাশুড়ির দিকে বাড়িয়ে দেন। আতিয়া শিকদার বিরক্ত নিয়ে বলে, তোর হোলার বউ কি অহনো ঘুমায়? বেলা ওইয়া গেছে, অহনো নয়া বউ উঠে নাই? মিসেস জান্নাত বিব্রত গলায় জবাব দেন, মাহি ওকে আনতে গেছে। আতিয়া শিকদার চায়ের কাপে চুমুক দিয়ে বিরক্ত হয়। কাজের মেয়েটা আবারও চায়ে কম চিনি দিয়েছে, অথচ চায়ের মিষ্টি না হলে তিনি একদমই খেতে পারেন না। দুজনকে দেখে মিসেস জান্নাত বলে ওঠেন, ওই তো ওরা চলে এসেছে। মাহি টিনার কানে কানে কিছু বলে ইশারা করে আতিয়ার সামনে যেতে। মাথা নিচু করে টিনা তার সামনে যান। এরপর কোনো মতে একটু হাঁটু ভেঙে আতিয়ার পায়ের হাত দেয়। মাহি বলে দিয়েছে, এভাবে দাদুনের পায়ে হাত দিয়ে সালাম না করলে তিনি অখুশি হবেন। অথচ টিনা এসব অপছন্দ করে। শুধুমাত্র মায়ের কথায় কোনো মতে পায়ে হাত ছুঁয়ে উঠে দাঁড়ায়। আতিয়া শিকদার চরম অসন্তুষ্ট হন, ধমকের স্বরে বলে, এ কি তুই মুরব্বীদের সালামও কইতে পারো না? তোরে দেহি কিছুই শিখাই নাই। ট্রিনা পায়ে আবার হাত দিয়ে নিলে তিনি বলে ওঠেন, থাক আর কইতে হইব না, অহন যা তোর শ্বশুর শাশুড়িকে সালাম কর। আকরাম সাথে সাথে বলে, না না থাক, আপনাকে করেছেন তাতেই হবে। আতিয়া শিকদার তখনও টিনাকে ভালো করে দেখেননি। চশমা ছাড়া তিনি অস্পষ্ট দেখেন। নাত বউ পাশে আইয়া বস। টিনা ভয়ে ভয়ে ডান দিকে এসে বসে। আতিয়া চোখ কুঁচকে তাকে দেখার চেষ্টা করেন। গতকালকেই তার চশমাটা ভেঙে গেছে। চশমা ছাড়া কাছের সব কিছু অস্পষ্ট দেখেন। তার দূরের
ভীষণেরও একই অবস্থা। মিসেস জান্নাত ভাবছেন টিনাকে দেখার পর তার শাশুড়ি কেমন রিয়েক্ট করবে, যদিও আকরামকে সে এই কারণে এখানে বসিয়ে রেখেছে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু তাও তার ভয় হচ্ছে। আতিয়া বলেন, দেই তো নাত বইয়ের মুখটা ঠিক মতো, যদিও চশমা ছাড়া ঠাউর করতে পারতেছি না। তিনি টিনার থুতনি ধরে মুখ এদিক ওদিক ঘোরান। টিনা ভয়ে ভয়ে তার দিকে তাকায়। হ্যাঁ রে জান্নাত, নাত বউকে এরে দেখাইতাছি, মোর কাছে তো চেহারা মেলে না। মিসেস জান্নাত ঢোক গিলে কিছু বলতে নিলে মাহি বলে, দাদুন তোমার বয়স হয়েছে তো, তাই চেহারা ভুলে গেছো। আর ওকে তো তুমি একবার দেখেছিলে, তাও সেই কবে, এতদিন কি চেহারা মনে থাকে? আতিয়া শিকদার মাথা নাড়িয়ে বলেন, না তো, আই এমন মাইয়া না যে এত সহজে ভুললা যাম্মু। চশমা থাকলে ভালো হতো। আকরাম শিকদার কিছু বলতে নিলে মিসেস জান্নাত তাকে ইশারায় চুপ থাকতে বলে। এই সময় আতিয়া যদি জানে কনে পালিয়ে গেছে আর সেই মেয়ের বোনকে ছেলের বউ করা হয়েছে, তাহলে সে এটা নিয়ে বিলাপ করবে। তিনি চান না এই ঘটনা নিয়ে তার শাশুড়ি ঝামেলা করুক। তার চেয়ে মাহি যেভাবে ঘটনার ধামা চাপা দিচ্ছে দেখ। আকরাম শিকদার বলেন, আম্মা আপনার বয়স হয়েছে তো, তাই হয়তো চিনতে পারছেন না। আতিয়া শিকদার বলেন, কি জানি বাপ, অহকাল অনেক কিছুই ভুললা যায়, কয়েকবার না দেখলে কিছু মনে থাকে না। তিনি আসলে তলা থেকে গয়নার বাক্স বের করে ট্রিনার সামনে ধরে বলেন, তিনি নিচে এ তোর লাইগা। তিনি নাম শুনে মাহি জিভে কামড় দেয়। দাদু নামটা ভোলেনি, এবার কি হবে? ট্রিনা মাথা নিচু করে বাক্সটা নেয়। তবে তিন্নির নাম শুনে সে আহত হয়েছে। সবাই কেন কোণে বদলের বিষয়টা লুকাচ্ছে বললেই হতো। তিন্নি আর টিনা ভিন্ন মেয়ে। রিশান চোখ ডলতে ডলতে রাহির রুম থেকে বের হয়। বসা ঘরে সকলকে দেখে ছুটে আসে। তার নজর যায় ট্রিনার দিকে। তাকে দেখে ছুটে এসে তার কোমর জড়িয়ে ধরে। আতিয়া শিকদার হেসে বলেন, রিশু, মুর কাছে আয়। রিশান জবাব দেয়, নো। কেন আইব না? ট্রিনার কাছে থাকবো, দাদির কাছেও আসবে না। রনকের গলা পেয়ে রিশান তাকায়। ড্যাডিকে দেখে তার কাছে ছুটে যায়। রনক ছেলেকে করে তুলে নেয়। এর মধ্যে সার্ভেন্ট এসে জানায় নাস্তা বানানো হয়ে গেছে। আতিয়া শিকদার বলেন, নয়া বউ অহনো আজকে রানবো না। মিসেস জান্নাত জবাব দেন, ও তো আজকে বাপের বাড়ি যাবে, এসে তারপর না হয় একদিন রান্না করবে। আতিয়া শিকদার আর কিছু বলেন না, উঠে ডাইনিংয়ের দিকে যান। মিসেস জান্নাত হাফ সেরে বাসেন। খবরের কাগজ ভাঁজ করে আকরাম শিকদারও উঠে যান। মিসেস জান্নাত মাহিকে বলে, ট্রিনাকে নিয়ে ডাইনিংয়ে যাও, আমরা আসছি। কথা মতো মাহি ট্রিনাকে নিয়ে চলে যায়। মিসেস জান্নাত রনকের দিকে তাকিয়ে বলেন, ট্রিনাকে নিয়ে দুদিন তোমার শ্বশুরবাড়িতে থেকে আসো, এর মাঝে তোমার দাদুও বেড়াতে যাবে। কেন মম, এনিথিং রং? ছেলের প্রশ্নে মিসেস জান্নাত চুপ থাকেন। রনক সবটা জানলে রাগ করবে, তাই তিনি ঘটনা এড়িয়ে যেতে বলেন, কিছু না, ট্রিনাকে ওর বাবার বাড়ি থেকে ঘুরিয়ে আনো। তিনি উঠে চলে যান। রনকের কিছু একটা খটকা লাগে, তারপর সে চুপ থাকে। চলে যায় নাস্তা খেতে। সকালের নাস্তাটা খাওয়ার পর রনক নতুন বউ আর ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি ড্রাইভ সেই করছে। ট্রিনা পাশের সিটে বসা, রিশান পিছনের সিটে বসে ফোনে গেমস খেলছে। রাস্তায় জ্যাম থাকাতে পৌঁছাতে বেশ সময় লাগে। সকাল গড়িয়ে বেলা হয়। বাসার নিচে থামতেই ট্রিনা তার বাবাকে কল লাগায়। রনক বিষয়টা খেয়াল করতেই বলে, কাকে কল দিচ্ছ? বাবাকে। কেন? বাবা বলেছিল বাসার নিচে এসে কল দিতে। রনক কিছু বলার পূর্বেই তৈয়ব, উদ্দিন আর তমাল এসে হাজির হয়। এবার সে বুঝতে পারে ঘটনা। গাড়ি থেকে একে একে তারা নামে। রিশান ট্রিনার হাত ধরে দাঁড়ায়। তৈয়ব তাদেরকে ভেতরে যেতে বলে। রনক তাকে সালাম দেয়। এরপর শ্বশুর বাড়ির জন্য আনা বাজার মিষ্টি গাড়ির দিকে থেকে বের করে। তৈয়ব এত কিছু দেখে বেশ রাগ করে। এসবে কি দরকার ছিল বাবা?
তোমরা এসেছো তাতে আমরা খুশি। রনক সৌজন্য হাসে। এই প্রথমবার সে নিজ হাতে বাজার করেছে। অনভিজ্ঞ হওয়াতে বুঝতে পারছে না সব কিছু ঠিকঠাক এনেছে কিনা। এভাবে বলে আমায় লজ্জা দেবেন না প্লিজ। আমার ইচ্ছে হয়েছে তাই সামান্য এসব এনেছে। তোরবার কিছু বলার মতো খুঁজে পায় না। রনক নিজে নিজে ব্যাগ দুটো তুলতেই সে সাহায্য করতে চায়, কিন্তু ছেলেটা সাহায্য না চোখ করে দেয়। একাই ব্যাগ দুটো নিয়ে উঠবে বলে মনস্থির করে। তৈয়ব তমাল দুজনে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। টিনার ফ্ল্যাটে ঢুকতেই রান্নার সুবাস পায়। সে রিশানকে নিয়ে এগিয়ে যায়। মা, চাচি আর নানি রান্নাঘরে রান্না করছেন। রিশানের হাত ছেড়ে পেছন থেকে গিয়ে মাকে জড়িয়ে ধরে। আচমকা কারো স্পর্শ পেয়ে শবনম বেগম খানিকটা হকচকিয়ে যায়। পরক্ষণে বুঝতে পারে এ তার মেয়ে তৃণা। তার দু চোখ ভিজে ওঠে। কেমন আছো মা? তিনি ঘুরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, আমরা তো ঠিক আছি। তুই ঠিক আছিস কিনা বল আগে। হ্যাঁ, আমি ভালো আছি, চিন্তা করো না। ও বাড়ির লোক সবাই খুব ভালো। টিনা চাচি মাঝখানে বলে ওঠে, নতুন নতুন সবাই ভালো থাকে রে মা। আসল চেহারা তো পরে বের হয়। তার উপরে এক বাচ্চার বাপ। এই কি নিজের প্রথম বইয়ে বলতে পারছে নাকি? ইন্দিরা, থামো তো, আজে বাজে কথা বললো না একদম। মুখ কালো করে তিনি তরকারি নাড়তে থাকেন। টিনার নানি বলেন, নাত জামাইয়ের লইগা শরবত বানাইছিস না? টিনারে দে, দিয়া আহুক। শবনম বেগম মেয়েকে ছেড়ে ফ্রিজ খুলে এক জগ শরবত মিষ্টি বের করেন। সেগুলো ট্রেতে সাজিয়ে টিনার হাতে তুলে দেন। ট্রে হাতে নিয়ে টিনা ধীর পায়ে বসার ঘরের দিকে এগোয়। রিশান তাকে ফেলে ছুটে আগে চলে গেছে। টিনা এক বসছে আর বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। নিজের ঘর, নিজের মানুষ, তবু আজ সবকিছু নতুন লাগছে। বসার ঘরে ঢুকতেই দেখে রনক আর তৈয়ব ওদের মুখোমুখি বসে আছেন। তমার পাশে দাঁড়িয়ে রনক কথা কম বলছে, বেশি শুনছে। চোখ ও মুখে এক ধরনের গভীর মনোযোগ। তৈয়বউদ্দিন নানান বিষয়ে কথা বলে চলেছেন। রনক শুনছে, আবার মাঝে মাঝে জবাব দিচ্ছে। রিশান ড্যাডির পাশে বসে পা নাড়িয়ে চারপাশটা কৌতূহলী চোখে দেখছে। গতকালকে এত মানুষ ছিল, অথচ আজ মানুষ না থাকায় তার নজর ফ্ল্যাটের আনাচে কানাচে ঘুরছে। টিনা ট্রেটা টেবিলে নামিয়ে প্রথমে বাবার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দেয়। তৈয়বউদ্দিন বলেন, আরে জামাইকে দাও আগে। টিনা রনকের দিকে গ্লাস ধরলে সে বলে, আগে শ্বশুর আব্বাকে দাও। আপনি নেন, আমি নিচ্ছি। মেয়ে জামাইয়ের কথা তিনি ফেলেন না। টিনার হাত থেকে গ্লাসটা নেন। রনক তমালকে ডেকে পাশে বসতে বলে। সে বেশ লজ্জা পাচ্ছিল। ভাইকে লজ্জা পেতে দেখে টিনা বেশ অবাক হয়। তার এই বজ্জাত দুরন্ত ভাইটা লজ্জা পাচ্ছে। রনক তার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিলে সে নেয় না। শেষে তৈয়বউদ্দিন তাকে নিতে বললে নেয়। শরবতের একটা গ্লাস তুলে রনক তাতে চুমুক দেয়। রান্নাঘর থেকে শবনম বেগম এবং তার মা বেরিয়ে আসে। ওড়না তুলে মাথায় দিয়ে নেয় শবনম। কেমন আছে বাবা? শাশুড়ির গলা পেয়ে রনক উঠে আসে সালাম করতে। শবনম বেগম কোনো মতে তাকে থামায়। সালাম দিয়ে রনক জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? হ্যাঁ, আমরা তো ভালোই। তুমি গিয়ে বসো। নানু, আপনি ভালো তো? ট্রিনার নানি হেসে জবাব দেয়, হ্যাঁ ভালো। আপনিও বসুন। না, তুমি গিয়ে বসো। নানির কথা মতো রনক এসে সোফায় বসে। ট্রিনা নিজের মায়ের দিকে তাকিয়ে ছোট করে হাসে। সেই হাসির ভেতরে কতটা স্বস্তি তা তার মা বুঝতে পারেনি। শবনম বেগম বেশ অবাক হয়েছে মেয়ে জামাইয়ের আচরণে। তার বড় মেয়ে এত ঝামেলা বাঁধিয়ে চলে গেল, অথচ ছেলেটা এত সহজে সবটা মেনে নিয়ে তাদের সাথে কি সুন্দর ব্যবহার করছে। লোকটা দেখতে যেমন, আচরণও তেমন। রিশান হঠাৎ সোফা থেকে নেমে টিনার পাশে এসে দাঁড়ায়। টিনা, এইটা তোমার বাড়ি? টিনা মাথা নেড়ে বলে, হ্যাঁ, আমার বাড়ি। রিশান মুহূর্তেও দেরি না করে বলে, তাহলে আমিও এখানকার মানুষ। এই কথায় তৈয়বউদ্দিন হেসে ফেলেন। হ্যাঁ, তুমি এই বাড়ির মানুষ। এদিকে আমার কাছে আসো। রিশান তৈয়বউদ্দিনের দিকে তাকায়। টিনা বলে, যাও। ছোট্ট ছোট পায়ে সে তৈয়বউদ্দিনের কাছে এগিয়ে যায়। সে রিশানকে কোলে তুলে নেয়। রনকের
চোখে এক ঝলক স্বস্তি ভেসে ওঠে। নিজের বাড়ির লোক ব্যতীত ছেলেটাকে এভাবে কখনোই কারোর সাথে মিশতে দেখেনি সে। নতুন জামাইয়ের জন্য বেশ তোড়জোড় করে রান্না করা হচ্ছে। শবনম বেগম সকল রান্না নিজ হাতেই করেছেন। দরজা ঠেলে নাবিলা রুমে উকি দিয়ে দেখে টিনা একা একা বসে ডায়েরি খুলে কিছু একটা লিখছে। সে বিনা অনুমতিতে ভেতরে প্রবেশ করে। হঠাৎ চোখ তুলে নাবিলাকে দেখে টিনা অবাক হয়ে যায়, সাথে সাথে ডায়েরিটা পেছনে লুকায়। নাবিলা মন খারাপ করে বলে, দিলি তো সারপ্রাইজ নষ্ট করে। দেখ তুই কখন এলি? মাত্রই সকালবেলা কল পেলাম তোরা আসবি, তাই দাওয়াত খেতে চলে এলাম। তানিয়াও এসেছে। ভালো করেছিস এসে। রান্নাঘরে যা, আমি ব্যস্ত আছি। কি করছিস রে? কি লুকিয়ে রেখেছিস একবার দেখা। হুম, এটা আমার ব্যক্তিগত জিনিস, তুই এখান থেকে যা। ট্রিনার বারণ শুনে নাবিলা ভেংসি দিয়ে বেরিয়ে যায়। নাবিলা যেতেই ট্রিনা স্বস্তি পায়। এর মাঝে সে ডায়েরিটা বিছানার উপর রেখে নামে দরজা আটকাতে যে দরজায় হাত দেয়, অমনি রনক ভেতরে প্রবেশ করে। ট্রিনা বেশ হকচকিয়ে যায়, প্রশ্ন করে, আপনি এ রুমে? কিছু লাগবে? রনক পাল্টা বলে, তুমি তো ডাকলে, তাই তো উঠে এলাম। আমি আবার কখন ডাকলাম? আর আপনাকে কেনই বা ডাকবো সেটা তো তুমি ভালো জানো। নাবিলা বলল, তুমি ডাকছো তাই। এরই মাঝে দরজা লাগানোর শব্দ হয়। ট্রিনা ঘুরে দেখে নাবিলা দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। সে ঘুরে দরজার কয়েকবার আঘাত করে বলে, নাবিলা দরজা খোল। বাইরে থেকে মুখ চেপে সে হাসতে থাকে। তুই দরজায় এভাবে আঘাত করলে খুলবো না। চুপচাপ থাক, একটু পরে খুলে দেব। তমাল শব্দ পেয়ে এগিয়ে এলে নাবিলা তাকে ভাগিয়ে দেয়। সেখানে দাঁড়িয়ে 2-1 মিনিট ফোন স্ক্রল করে। তারপর তার ডাক পড়তে সেখান থেকে সরে যায়। বিছানার ওপর রাখা ডায়েরিটার রৌনকের চোখে পড়ে। অজান্তে সে তুলে নেয়। টিনা বেশ বিরক্ত হয়। সে ঘাড় ঘুরিয়ে দেখে রৌনকের হাতে তার ডায়েরি। তার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থায়। ওটা ধরবেন না। রৌনক কিছু বলার আগে ট্রিনা দৌড়ে গিয়ে এগোয়। দ্রুত কদম ফেলে এগোতেই পা পিছলে সোজা গিয়ে পড়ে রৌনকের গায়ের ওপর। লোকটা অপ্রস্তুত থাকায় দুজনেই দপাস করে বিছানায় আছড়ে পড়ে। দুজনেই বিছানায় পড়ার পর এক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়। টিনার দুহাত রৌনকের বুকের ওপর চেপে আছে। শ্বাসটা এলোমেলো হয়ে গেছে। রৌনকও নড়ছে না। হঠাৎ পা এই নিকটায় সে নিজেও অপ্রস্তুত। টিনা তড়িঘড়ি করে সরে যেতে চায়, কিন্তু ততক্ষণে চোখে চোখ পড়ে যায়। এই প্রথম এত কাছ থেকে রৌনককে দেখা। রৌনক নিচু স্বরে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? লোকটার কণ্ঠস্বরটা অদ্ভুতভাবে শান্ত। টিনা কথা খুঁজে পায় না, শুধু মাথা নাড়ে। রৌনক ধীরে উঠে বসে, সাথে সাথে টিনাকেও বসতে সাহায্য করে। ইচ্ছাকৃতভাবে ছোঁয়া এড়িয়ে গেলেও অনিচ্ছুক আঙুলের হালকা স্পর্শটা দুজনেই টের পায়। ট্রিনা চোখ নামিয়ে নেয়। বুকের ভেতর অকারণে ধকধক করছে। রৌনক ডায়েরিটার দিকে তাকায়, আবার তাকায় ট্রিনার দিকে। আমি কিছু দেখিনি, সে ধীরে ধীরে বলে। তুমি চাইলে আমি কখনোই তোমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করব না। এরপর সে ট্রিনাকে তার ডায়েরি ফিরিয়ে দেয়। মাথা নিচু করে ট্রিনা তা ফেরত নেয়। চোখ তুলতে পারে না। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ করে থাকে। হঠাৎ ট্রিনার কপালের ওপর নেমে আসা কয়েক গোছা চুল বাতাসে সরে এসে চোখ ঢেকে দেয়। রৌনক অন্যমনস্কভাবে হাত তুলেই থমকে যায়। 1 সেকেন্ড দেরি করে সে বুঝতে পারে হাতটা আর নামানো যাচ্ছে না। ধীরে, খুব সাবধানে সে ট্রিনার খোলা কেশগুলো আঙুল দিয়ে সরিয়ে কানের পেছনে গুজে দেয়। স্পর্শটা এতটাই হালকা যে টিনা বুঝতে পারে না কি হচ্ছে। রৌনক সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নেয়। গলা পরিষ্কার করে বলে, সরি, আসলে চুলগুলো তোমার চোখ ঢেকে দিচ্ছিল তাই। টিনা কিছু বলে না, শুধু ডায়েরিটা বুকের সাথে চেপে ধরে। ঠিক তখনই বাইরে নাবিলার কণ্ঠ শোনা যায়, এই দরজা খুলছি। বের হওয়ার মুহূর্তটা আবার ভেঙে যায়। রৌনক উঠে ধীর পায়ে বেরিয়ে যায়, কিন্তু টিনা স্বাভাবিক হতে পারে না। তার কানের পেছনে এখনো সেই স্পর্শটা জ্বলজ্বল করে।
গল্প মেজর শিকদার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন। ধন্যবাদ।